হুম। তো আপনার কাছে আরেকটি কিছু জানার যে এখন যদি ধরেন নির্বাচন বানচালের জন্যই যদি এরকম টার্গেট করা হয়, তো সেখানে কি ব্যবস্থা হতে পারে? সেটা হচ্ছে যে আর্মি নিয়ে নিতে পারে নাকি অন্য কোনো কিছু, মানে টার্গেট কি? যাদের যদি নির্বাচনকে টার্গেট হয়ে থাকে। যদি নির্বাচনকে টার্গেট করে হাদিকে টার্গেট করে সেটা একটা ইস্যু। আর যদি এমন হয় যে হাদির বক্তব্যের কারণে হাদিকে টার্গেট করা হয়েছে। কারণ অনেকদিন থেকে হাদি কঠিন, কঠিন বক্তব্য দিয়ে আসছে যেগুলো বাংলাদেশে আসলে কোনো নেতাই এভাবে বিশেষ করে বিএনপি দল থেকে কখনোই এভাবে বলা হয়নি। এনসিপি থেকেও না। হাদি যে পরিমাণ বক্তব্য রেখেছে মানে বাংলাদেশের সাপোর্টে, বাংলাদেশের জন্য ভালো যেটা সেটা নিয়ে, যেমন ভারতের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে আমার মনে হয়। তো যেকোনো প্রতিবাদে ছিল। তো ওর বক্তব্যগুলোর কারণে ওর টার্গেট নাকি নির্বাচনের টার্গেট? যদি নির্বাচনের টার্গেট হয়ে থাকে তাহলে পরবর্তী এজেন্ডা আসলে তাদের কি? ধন্যবাদ। আপনার মতামতের দুইটাই কারেক্ট। একটা হচ্ছে হাদি ব্যক্তি হিসাবে টার্গেটেড, আবার হাদিকে ওভারঅল একটা প্ল্যানের, মাস্টার প্ল্যানের একটা হয়েও টার্গেটেড। কিভাবে টার্গেটেড আমি একটু যদি ব্যাখ্যা করে বলি। হাদির প্রত্যেকটা বক্তব্য ছিল হচ্ছে আওয়ামী লীগ কিভাবে আমাদেরকে বোকা বানাইছে 15 বছর ধরে, কিভাবে হুম, শেখ মুজিবরকে কাগজে কলমে মানে আমাদের এই যে শিক্ষা বইয়ের মধ্যে ঢুকায়, অমুক ঢুকায় জাতির পিতা বানানো হয়েছে। আসলে তো সে জাতির পিতা হয় না, জাতির একজন নেতা হতে পারে বাট পিতা না। তার মানে যে তার পিতা মানে কি হয়, একটা ফ্যামিলিতে যখন পিতা বলবেন, পিতা যা বলে আমরা তাই ওটাকে বাইবেল হিসেবে নিয়ে নিতে হয়। কারণ আপনার যদি বাবা যদি বলে যে তুমি আজকে বাইরে, বাসার বাইরে যাবে না, আপনি যেতে পারবেন না, তার মানে হচ্ছে ওটা আইন হয়ে যায়। তো ঠিক ওই জিনিসটা মাথার মধ্যে এনক্রিপ্টেড করানোর চেষ্টা করা হয়েছিল জাতির পিতাকে দিয়ে। এই জন্য একটা 2টা বছর ওই জাতির পিতার অনুষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকা ব্যবহার করা হয়েছে, হাজার হাজার মূর্তি বানানো হয়েছে, হাজার হাজার পোস্টার ছাপানো হয়েছে। প্রত্যেকটা অফিসের দালালি করতে করতে বাংলাদেশ গভর্নমেন্টের যত অফিস আছে তারা প্রতিযোগিতা শুরু করছিল কে কয়টা এলইডি বোর্ড বানাইতে পারবে, কে কোথায় হুম, কোথায় মানে শেখ মুজিবের গুণগান গাইতে পারবে। হ্যাঁ, প্রত্যেকটা মানে সরকারি মানে অফিসের কাজের শুরুতে জাতির পিতার নাম বলতে হবে, শেষে জাতির পিতার নাম বলতে হবে। পরীক্ষা নিচ্ছে, আমি নিজে দেখছি পরীক্ষা নিচ্ছে বিপিডিবিতে, বিপিডিবির পরীক্ষার মধ্যে প্রশ্ন করতেছে, তার মধ্যে জিজ্ঞেস করতেছে যে শেখ মুজিবুর রহমানের স্কুল কোনটা ছিল। হোয়াই দ্য হেল স্কুল দিয়ে আপনি ওই ছেলেটার কি ইলেকট্রিফিকেশনের, সে কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ভালো, না মানে সে জাতির পিতাকে জেনে সে কোনো নেতা হয়েছে সেরকম ভালো। এই যে মেকানিজমটা ওনারা করে ফেলেছিল, সেই মেকানিজমটাতে একটা ফলাফল আছে, সেটা হচ্ছে খারাপ ফলাফল। সেই জায়গা থেকে হাদি ওই ওই জায়গাগুলোকে পয়েন্ট আউট করেছে, সেই কারণে হাদি পয়েন্টেড। দিস ইজ কারেক্ট, মেসেজ কারেক্ট, হুম, বাট হাদিকে শুধুমাত্র যে ওই কারণে হাদিকে করা হবে আমি এটা মনে করি না। হাদিকে ওভারঅলের একটা প্রভাব আছে, সেটা দিয়েই একটা আঘাতটা করা হয়েছে। সেই আঘাতটার সে হচ্ছে ফার্স্ট টার্গেট। এখন আসেন দ্বিতীয় টার্গেট গুলো কেন তাহলে সে ফার্স্ট হলো আর আগে হলো না? কারণ বাকিরা কিছুটা হলেও কম্প্রোমাইজড হয়েছে। যেমন যদি আমি সার্জিদের মানে এখানে সমালোচনা করতে চাই, সাজিদ একদিন বলল যে আমাদেরকে ক্যান্টনমেন্টে দেখে নিয়ে যে এই কথা বলা হয়েছিল, পরের দিন সে নিজে কথা ঘুরাই দিয়েছে, তার মানে সে কম্প্রোমাইজড হয়ে গেছে। হুম, কথাটা সে তো, হাসনাত আবলু তো কম্প্রোমাইজড হয় নাই, সে বলেই গেছে যে হ্যাঁ আমাদেরকে ডেকে নিয়ে যে তারা ইলেকশন মেকানিজম করতে চেয়েছে, হুম, তাদের তাদের মতামত অনুযায়ী কম্প্রোমাইজ করতে চেয়েছে এই ওয়াকার সাহেব। এই কথাটা যদি সেদিনকে সার্জিৎ স্ট্যান্ড করে যেত তাহলে একটা ফলাফল আসতো। যেহেতু নিজেদের মধ্যেই বিবাদ হয়ে গেছে, এনসিপির মধ্যেই বিবাদ হয়ে গেছে, এখন দেখেন প্রত্যেকটা দলের মধ্যে তারা বিভেদ করতে পেরেছে। বিএনপির মধ্যে 2টা ভাগ হয়ে গেছে, হুম, এনসিপির মধ্যে ধরেন ভাগ রয়েছে, ঠিক সিমিলারলি ধরেন সে জামাতের মধ্যে ভাগটা কম, বাট তারপরেও আছে। জামাতও ধরেন কম্প্রোমাইজ করতেছে কার সাথে কি মেকানিজম নিয়ে কাজ করতেছে। এইরকম একটা সিচুয়েশন ইলেকশন করলে তাহলে ইলেকশন দুর্বল, দলগুলো দুর্বল। সেই জায়গা থেকে হাদি হচ্ছে এমন একটা নেতা যে ব্যক্তি ইমেজ এমন তৈরি করতে পেরেছে যে একজন ব্যক্তিও নেতা হতে পারে। যেমন সাদিক কায়েম করে দেখাইছে যে সে ঢাকা ইউনিভার্সিটিতে সাদিক কায়েম নেতা হয়েছে। এখন সাদিক কায়েম ওই যে বললাম যে সে ডাক দিছে আজকে যে আমি হাদির জায়গায় আমাদের মানে আন্দোলনের জন্য সকল ছাত্র প্রস্তুত হবে। আমি সেম জিনিসই বলতে চাচ্ছি, আমার এই বক্তব্য একই। সেটা হচ্ছে হাদি যদি চলে যায়, সাদিক কায়েম যদি চলে যায়, আরো 10টা আসবে। একটা হুম, পড়লে 10টা আসবে, যেটা ওই ওই সময়কার জুলাই আন্দোলনের মোটিভেশন ছিল এটা। আমি সেই জিনিসটাই সবাইকে মেসেজ দিয়ে দিতে চাই যে একটা হাদি গেলে আরো 10টা হাদি আসবে, কিন্তু তাই বলে হাদি জিনিসটা বন্ধ হবে না। এই সে যে ইনস্ট্যান্স তৈরি করে দিয়ে গেছে, সেই ইনস্ট্যান্সটা আমরা ধারণ করব। যেমন আবু সাইদকে আমরা ধারণ করেছিলাম, আবু সাইদ বুক পেতে দিয়ে সারা বিশ্বে দেখা দিয়ে গেছিল যে এইভাবে প্রতিরোধ প্রতিবাদ করে জানাই দিতে হয় যে তুমি অস্ত্র দিলেও, তুমি অস্ত্র গুলি দিয়েও আমাকে থামাইতে পারবে না। ঠিক সেরকম ভাবে মেসেজটা খুব ক্লিয়ার। আপনারা যে সকল প্ল্যান প্রোগ্রাম করতেছেন, সরি ওই প্ল্যানে কাজ করবে না।
কারণ আরো 10টা হাদি তৈরি হয়ে যাবে। হুম। আমরা শেষ করব। শেষ করার আগে আপনার শেষ বক্তব্য শুনতে চাই আজকের বিষয় নিয়ে। আসলে পর্দার আড়ালে আমরা যে বিষয়টা দিয়েছি সেটা নিয়েই আপনার কাছে আরো যদি শেষ বক্তব্যে আপনি কিছু বলেন। জাহাদের উপর আক্রমণ কিসের আলামত এবং পর্দার আড়ালে কলকাঠি নাড়ছে কারা? তো বিস্তারিত আলোচনা করেছেন। তারপর আপনার শেষ বক্তব্য শুনতে চাচ্ছি প্লিজ। আহ, দেখেন, বক্তব্যের ব্যাপারে আইনগত দিক নিয়ে আসলে আমাদের শেষ করতে হবে, কারণ হচ্ছে যে একটা ঘটনা ঘটে গেছে। আমরা যদি ঘটনা আগে কোনো বর্ণনা করতাম তাহলে একভাবে, আর যেহেতু ঘটনাটা ঘটে গেছে যে হাদির উপরে আজকে আঘাতটা চলে আসছে, আজকে দুপুরবেলায় যদি হাদি নামাজ পড়ে বেরোনোর সময় তাকে যে দেখেন আপনি যেভাবে গুলিটা করা হয়েছে, এটার একদম প্রশিক্ষিতভাবে প্ল্যান করে গুলি করা হয়েছে। তো এইটার ডেফিনেটলি এটা তথ্য খুঁজে বের করা পুলিশের পক্ষে সম্ভব। আর যদি না সম্ভব হয় তাহলে একদম স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই পুলিশও এটার সাথে জড়িত। এইটা মানুষ বিশ্বাস করবে, মানুষকে তুমি এই বিশ্বাস আর ভাঙানো যাবে না। তাহলে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে সরকারের কাছে ইমিডিয়েটলি একটা খুব পরিষ্কারভাবে একটা তদন্ত কমিশন গঠন হবে এবং স্বচ্ছ লোকদেরকে দিয়ে তদন্ত কমিশন গঠন হবে এবং সেই স্বচ্ছতার মাধ্যমে আগামী ম্যাক্সিমাম 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ওই যে সকল লোক এটার সাথে জড়িত, ইনক্লুডিং দ্যাট মানে মার্ডারার বা আমি যাকে মানে এই ধরনের গুলি করেছে তাদেরকে ধরে মানুষের জাতির সামনে প্রমাণ করে দেখাই দিতে হবে। এটা যদি দেখায় তাহলে আমি বলবো যে সরকার এখনো ঠিক আছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক আছেন, স্বরাষ্ট্র বাহিনী ঠিক আছে। আর যদি এটা না পারে তাহলে বুঝবো যে সকলে কম্প্রোমাইজড আছে, সেক্ষেত্রে মানুষ দাঁড়ায় যাবে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটার জন্য যদি বেনিফিশিয়ারি হয় সেটা হচ্ছে ইলেকশন দুর্বল হয়, আমি ইলেকশন কমিশনকে বলবো প্রত্যেকটা ইলেকশনে যারা দাঁড়িয়েছেন তাদেরকে সিকিউরিটি এখন থেকে তারা দিবেন। সেটার জন্য দরকার হলে আইন চেঞ্জ করতে হলে আইন চেঞ্জ করবেন, প্রত্যেকের জন্য একটা সিকিউরিটি এনশিওর করবেন অ্যাটলিস্ট ফর দিস ইলেকশন। যেহেতু এই ইলেকশনটা এবারে খুব সেন্সিটিভ ইলেকশন, অনেক বছর পরে রিয়েল ইলেকশন হচ্ছে, আসলে তো গত 3বার কোনো ইলেকশনই হয় নাই। তো সেই জায়গাটার থেকে যদি হয় তাহলে আমি ইলেকশনের কমিশনের কাছে অনুরোধ করব যে তারা যেন একটা আইনগত ভিত্তি তৈরি করেন, প্রত্যেকটা যারা ইলেকশনে দাঁড়াবেন, স্পেশালি যারা এনসিপি থেকে দাঁড়াচ্ছেন, যারা নতুন, যাদের দলীয় কোনো কর্মী নাই অত, তাদের তো সিকিউরিটি দেওয়ার মতো নাই। কিন্তু বিএনপির তো একটা আসনে দাঁড়ালে তার হাজার হাজার লোক দাঁড়ানো যায়, কারণ ওখানে তো পয়সাও ছড়ায়, মানে যার ফলে ওখানে একটা লোভী গ্রুপ আছে যারা তাদেরকে বাঁচাই রাখবে। কিন্তু এনসিপি তো বেচারা, তাদের তো আর ওই রকম কিছু নাই। তো তাদেরকে জন্য এই ধরনের কিছু জন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এই সহযোগিতা দেওয়া হয়, এটা আমি আমার রাষ্ট্রের কাছে অনুরোধ করব যাতে ইলেকশনে তারা বেটার ফিল করা শুরু করেন। সেকেন্ড থার্ড নাম্বার হচ্ছে যে জিওপলিটিক্সের যে সকল মেকানিজম গুলো চলতেছে, যে সকল বক্তব্যগুলো দিয়ে আমাদেরকে ভয় পাওয়ানো হচ্ছে, এটাতে আমি জাতির কাছে রিকোয়েস্ট করবো আপনারা ভয় পাবেন না। জিওপলিটিক্স হচ্ছে বেনিফিশিয়ারি পলিটিক্স, মানে যে জিতে যাবে তারা তার সাথেই হাত মেলাবে, কোনো সমস্যা নেই। যেই সরকারি আসুক, ওই ইন্ডিয়ার সাথে আমরা ব্যবসা করব, কোনো সমস্যা নাই। চায়নার সাথে ব্যবসা করব, আমরা আমেরিকার সাথে ব্যবসা করব, আমরা রাশিয়ার সাথে ব্যবসা করব। কাউকে কোনো ভয় দেখায় আপনাদের ইন্টারনাল দেশের ক্ষতি করতে পারবে আসলে পারবে না, যদি আমরা প্রত্যেকটা মানুষ সজাগ থাকি। তাহলে আমাদেরকে এই পুরো জিনিসের মধ্যে মূল জিনিসটা হচ্ছে আমাদের নিজেদেরকে সজাগ হইতে হবে। হ্যাঁ, একটা ঘটনা ঘটছে, এই জন্য আরো বেশি সতর্ক হব, বেশি সজাগ হব। এটাই হচ্ছে আজকের থেকে শপথ নিতে হবে। যদি এই শপথ নিয়ে চলতে পারি, সুন্দর একটা ইলেকশন হবে, সুন্দরভাবে আমাদের এই জাতি একটা